সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা। বিভাজনের ঊর্ধ্বে উঠে মিলেমিশে থাকার আহ্বান। আইনি অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শুনানি অনুষ্ঠিত, আদেশ পরে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংখ্যালঘুদের পাশে থাকার অঙ্গীকার। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি। ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের দিনেও প্রাণ গেছে শতাধিক মানুষের। গুলিবিদ্ধ হয়ে আহতদের অনেকে চিকিৎসাধীন, কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা যদি বলি আহত বা উন্ডেড বা যারা শুটার সাইট হয়েছে তাদেরও সংখ্যা কম নয়। এখন পর্যন্ত অনেক কাউন্ট চলছে, কারণ এখন পর্যন্ত অনেকে নিখোঁজ। এভাবে এটা র্যাপিডলি বেড়েই চলছে। ঋণের ফাঁদে বাংলাদেশ। 1.5 দশকে সরকার নিয়েছে 15.5 লাখ কোটি টাকা। দুর্নীতি লুটপাটের কারণে এই হাল, বলছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই পদত্যাগের হিড়িক। বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন, সর্বত্রই নতুন মুখ। নীতি আর সংবিধান সংস্কারের তাগিদ। প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে, আইন কানুন বিধিবিধানের সংস্কার করতে হবে, আমাদের সংবিধানের সংস্কার করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সব মানুষের জন্য এক আইন, এক সংবিধান। দুপুরে হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। দুপুর 12:15টায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা। প্রধান উপদেষ্টা বলেন, বিভক্ত হয়ে নয়, সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আইনের অধিকার সবার সমান। ধর্ম বা জাতি দিয়ে নিজেদেরকে বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এগিয়ে সবার কাছে সহায়তা চান প্রধান উপদেষ্টা। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হয়েছে, যার রায় পরে দেয়া হবে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। উনি হচ্ছেন আবু সাহেব। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে।
তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি, আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে, একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশি ও আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে। বলেন, সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে, তারা আর পিঠ দেখাবে না। পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও জানান তিনি। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। সংখ্যালঘুদের প্রতিটি দাবি যৌক্তিক, এগুলো মানতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। একই সাথে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোরও আহ্বান জানিয়েছেন তিনি। সার্জিস বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ফিরেছেন, ছাত্ররা যেন তাদের স্বাগত জানায়। এ সময় ভারতীয় গণমাধ্যমের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগের সমালোচনা করেন সার্জিস আলম। অনেক মানুষ নির্বিচারে মানুষের উপরে হামলা চালিয়েছে, অনেক পুলিশ সেই কাজটি করেছে যেই কাজটি করা তার সাথে কখনো যায় না। সেই জায়গা থেকে অবশ্যই তারা দায়ী এবং তাদের বিচার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনরা, আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে তাদের 8 দফার দাবি জানিয়ে আসছে। আমরা তাদের দাবিগুলো দেখেছি। আমরা তাদের সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা কিংবা অন্যান্য ধর্মের যে ভাই বোনরা, আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি, কথা বলেছি। সেই জায়গা থেকে তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা তাদের যে দাবিগুলো জানিয়েছে, 8টি দাবি, প্রত্যেকটি যৌক্তিক দাবি। এবং বর্তমান আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সমতার বাংলাদেশের কথা বলি, সেই জায়গায় তাদের এই দাবিগুলো পূরণ হওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি। ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। আমাদের প্রবাসী ভাইরা আসলে আমাদেরকে সমর্থন দিয়ে তাদের যে রেমিটেন্স পাঠানোটি সেটি বন্ধ করেছিল। আমরা তাদেরকে এখন অনুরোধ জানাবো, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দায়িত্ব নিয়েছে, এখন আমাদের দেশ গঠন করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবার নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগ্যাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই। 15 আগস্ট কোনো ষড়যন্ত্র নাকি নাটক তা আপাতত বোঝা না গেলেও জাগ্রত জনতা কোনো ষড়যন্ত্র হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখার পর তিনি বলেন, কোনো স্বৈরাচারী সরকার সারা জীবন মানুষের উপর চেপে থাকতে পারে না। ছাত্র জনতা প্রমাণ করেছে অন্যায় করে পার পাওয়া যায় না। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার ম্যান্ডেটে, কাজেই এই সরকার জনগণের কথা বিবেচনা করে কথা বলবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। 5 আগস্ট বিজয় মিছিলের দিনও প্রাণ গেছে 100-এরও বেশি মানুষের, হতাহত হয়েছে আরো বহু। সকাল আর রাতের বিভিন্ন সময়ে গুলিবিদ্ধ আর হামলার শিকার হন তারা, যাদের অনেকেই এখনো হাসপাতালে রয়েছেন লাইফ সাপোর্টে। তাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। আরো জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা।
সরকার পতনের দিন 5 আগস্ট সকালের দৃশ্য এটি। চলছিল কারফিউ, রাজধানী তখনও থমথমে। প্রগতি সরণি এলাকায় রাস্তায় নেমে আসা ছাত্র জনতার সাথে হয় এই সংঘর্ষ। সংঘাতে ভীষণভাবে আহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম। বুকে রক্ত জমা সহ নানান জটিলতা নিয়ে তিনি এখন লাইফ সাপোর্টে। সে যে বুকে যে এত প্রচণ্ড ব্যথা নিয়ে আছে সেটা আমরা বুঝতেও পারি নাই। তো এখন ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটাও ডাক্তাররা আমাদেরকে কোনো কিছু বলে নাই। বুকে ব্লাড জমে গেছে, পাটা তো আছে, তখন আমরা পা ভুলে গেছি, তখন আমাদের বুকে নিয়ে সমস্যা আর কি, তখন যান বাঁচানো নিয়ে সমস্যা। 26 বছর বয়সী রনি শেখ কাতরাচ্ছে বুকে গুলি নিয়ে। তারও লাগবে জটিল অপারেশন। সদ্য পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছিল রনি। এটা হলো 5 তারিখ সকাল 10:30। কয়টা গুলি লাগবে? একটা। এখন কি অবস্থা আছে? এখন আমার গুলিটা লাগছে হলো মুখ দিয়ে, এখন গুলিটা আপনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে অবস্থান আছে। প্রাইভেট কার চালক রাজু আহমেদ 5 আগস্ট গুলিবিদ্ধ হন বাড্ডায়। তিনিও লাইফ সাপোর্টে। আমার একমাত্র ছেলে, আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে। আমার কোনো উপায় নাই, কোনো কিছুই নাই আমার। কেন আমার ছেলেকে গুলি করবে? আমার ছেলে তো সন্ত্রাস নয়, আমার ছেলে তো ফেরারি আসামি নয়। লক্ষ্মীপুর কলেজের আরেক শিক্ষার্থী অন্তরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসায় এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযাত্রীরা। ও একদম শুরু থেকে জবে থেকে আন্দোলন ছিল, ও খুবই অ্যাক্টিভ একজন ছেলে ছিল, খুবই দুঃসাহসী ছেলে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রতিদিন ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি এখন পর্যন্ত অনেক কাউন্ট চলছে, কারণ এখন পর্যন্ত অনেকে নিখোঁজ। তো আমাদের এই এভিডেন্স কালেক্ট করার আমরা চেষ্টা করছি। তো আমি সেটা মনে করি আমার প্রায় 100-এর কাছাকাছি আমি সেটা মনে করছি, কজ আমার তখনই প্রায় 60 থেকে 70 জন ছিল। এখন থমকে গতদিন ব্র্যাকের একজন স্টুডেন্ট মারা গিয়েছে, আর নর্থ সাউথের আরেকজন মারা গিয়েছে, তারপর কোন একটা কলেজের আরও 2 জন মারা গিয়েছেন। এভাবে এটা র্যাপিডলি বেড়েই চলছে। আমরা যদি বলি আহত বা উন্ডেড বা যারা শুট অ্যাট সাইট হয়েছে তাদেরও সংখ্যা কম নয়। লালমাটিয়া মহিলা কলেজ থেকে শুরু করে সোডা করে ইউডার আমার একজন ভাই মারা গিয়েছেন। এই দুই সমন্বয়ক আরও জানান, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আন্দোলনের অনেকেই, এখনও যাদের খোঁজ নিচ্ছে না কেউই। তার উপর আছে চিকিৎসা খরচের চাপ। গণমাধ্যমের খবর, 4, 5 ও 6 আগস্ট সংঘর্ষ আর গোলাগুলিতে প্রাণ গেছে 300-রও বেশি মানুষের। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। 1.5 দশকে শেখ হাসিনা সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয়। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে সরকারি ঋণের পরিমাণ। বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও মন্তব্য করেন তারা। এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই। প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পেই বেড়েছে ব্যয়ের পরিমাণ। মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,500 কোটি টাকা। এর মধ্যে জাইকা থেকে নেওয়া ঋণের পরিমাণ 19,718 কোটি টাকা। একইভাবে 8,500 কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে 6,000 কোটি টাকার বেশি। এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জনকল্যাণ নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। অর্থের সদ্ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা। যখন স্বৈর শাসন আসে তারা কিন্তু এই প্রকল্পর অবকাঠামো, ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয়। দুটো কারণে, একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের তো হিসাব থাকে না, জবাব দিতে থাকে না। আরেকটা হচ্ছে তারা দেখাতে পারে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে বিদেশি ঋণ নেওয়া এবং সেই ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা
অথবা সেখানে যে খরচ যেটা 100 টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো, তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 15,000 কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 17 লাখ কোটি টাকারও বেশি। পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে, তারা কিন্তু টাকা দেশে রাখেনি, তারা কোনো না কোনোভাবে টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে, ওদের এই আত্মসাৎ করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয়। তো এরকম তো আরও অসংখ্য রয়েছে। এই সুশাসন না থাকে, দুর্নীতি লাগামহীনভাবে চলতে থাকে, রাষ্ট্রীয় উৎসাহে রাষ্ট্রীয় আনুকূল্যে হয়, তখন এটার কোনো কুল কিনারা নাই, এটা লাগামহীন। বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ। কত জায়গায় আমার টাকা দরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক আজম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা এবং 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে থেকে শপথ নেন। পরে শপথ নেন আরও 2 উপদেষ্টা। সবশেষ শপথ নিলেন অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীক। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার শপথ বিলম্বিত হয়। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। তাদেরকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার রাতে হাইকোর্টের কর্মকর্তা 4 জনকে বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এদিকে দুপুর 12টায় আপিল বিভাগের 6 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বসার কথা রয়েছে। শুরু হবে বিচারিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চলছে পদত্যাগের ভিড়িক। বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন, পুলিশ, সেবা খাত সবখানে শীর্ষ পদে নতুন মুখ। এই অবস্থায় কেবল ব্যক্তি নয়, প্রতিষ্ঠানগুলোর নীতি ও সংবিধান সংস্কারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সেই সাথে সচিবালয় থেকে মাঠ পর্যায়ে বিশেষ কোনো দল দখলে নিচ্ছে এমন ধারণা যাতে তৈরি না হয় তা নিয়েও সতর্ক করেন তারা। শনিবার বিক্ষোভ করে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পদত্যাগের আলটিমেটাম দেন বিচারপতি ওবায়দুল হাসানকে। সন্ধ্যার মধ্যেই পদত্যাগে বাধ্য হন তিনি। তার পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। তারও আগে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আমিন উদ্দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। বৈষম্য বিরোধী আন্দোলনে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ। চুক্তিতে থাকা পুলিশ প্রধানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। সরানো হয় এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে। সুদূর প্রসারী সংস্কার করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে, আইন কানুন বিধিবিধানের সংস্কার করতে হবে, আমাদের সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের এই সব করা জরুরি, কিন্তু এগুলো চারটিখানি কথা না, এগুলো সময় সাপেক্ষ। বহু বছর সংকটে যাচ্ছে অর্থনীতি। এজন্য অভিযোগের তীর কেন্দ্রীয় ব্যাংক আর রাজস্ব বোর্ডের দিকে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
পুঁজিবাজার নিয়ে যে অস্থিরতা, তাতে ভুক্তভোগী লাখো বিনিয়োগকারী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পদ হারিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আলোচিত চেয়ারম্যান। একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে গেছে। তারা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা এবং গভর্নেন্স স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের দায়িত্ব নিয়ে এসছেন এবং তাদের আচরণ এমন হয়ে গেছে, এটি হচ্ছে তাদের নতুন সরকার। তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত, এই দৃষ্টান্তগুলো ভালো ইঙ্গিত বহন করে না। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই আন্দোলনের ফলে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন ঢাকা সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2011 সাল থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা লিয়াকত আলী লাকিও অবশেষে পদত্যাগ করেছেন। তবে সোমবার পর্যন্ত পদ ছাড়েননি 15 বছর ধরে ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান। যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা অবস্থাতেই আমার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে, সেহেতু আমি ওয়াসাতে জয়েন করেছিলাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের থানাগুলোর কার্যক্রম। কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সকাল থেকে নিজস্ব পোশাকে থানায় হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগে থানার কার্যক্রম শুরু হয়েছে। থানা অভ্যন্তরে সব ধরনের পুলিশি সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ। মামলা আর সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে। এদিকে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশের সদস্য। সড়কে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছেন। তবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় এখনও তাদের কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সড়কে বেড়েছে ব্যস্ততা। 6 দিন পর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ। রাজধানীর ট্রাফিক পরিস্থিতির সার্বিক অবস্থা জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সর্বপ্রথম জানতে চাই যে সড়কের পরিস্থিতি কেমন, আর দায়িত্বরত পুলিশ সদস্যরা কি বলছেন। আর যেমনটা প্রতিবেদনে পড়ছিলাম যে ছাত্রছাত্রীরা এখনো আছেন, কেন পুলিশ সদস্যরা পুরোপুরি রাস্তায় সড়কে তাদের দায়িত্বে ফেরেননি, এই বিষয়ে তারা কি বলছেন? দেখুন, পুরোপুরিভাবে দায়িত্ব ফেরেননি সেই কথাটি পুরোপুরি সত্য নয়, আবার খানিকটা সত্য একটা মাঝামাঝি জায়গাতে। কেননা যাদেরকে ফিরতে বলা হয়েছে তারা এই যে 3 শিফট করে দিনের মধ্যে যে তারা ডিউটি করেন, সেই রকম একটা রোস্টার কিন্তু এরই মধ্যে তৈরি করা হয়েছে। এবং তারা বিজয় সরণি জানেন যে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তাদের মধ্যে একটা, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 7 থেকে 8 জন পুলিশ সদস্য, অর্থাৎ এই যে রাস্তার 4টা রাস্তায় যে যান চলাচল নিয়ন্ত্রণের যে কার্যক্রম, সেটি নিয়ন্ত্রণে কিন্তু প্রত্যেকেই খুব সক্রিয়ভাবে কাজ করছেন। এবং তাদের আমরা আগের যেই ট্রাফিক পুলিশ দেখে যেরকম অভ্যস্ত, যে তারা হাতের ইশারা দিচ্ছেন প্রত্যেকটা সিগনালে, তারা গাড়িগুলো থামাচ্ছেন, গাড়িগুলো যেতে বলছেন বিভিন্ন দিকে, সেই যে পুরনো যেই চেহারা যদি বলি, যে পুরনো যে কার্যক্রম, সেগুলো কিন্তু বেশ ভালোমতোই চালু হয়েছে, এটি কিন্তু একেবারেই নিশ্চিত করে বলা যায়। আর একই সঙ্গে 24 ঘন্টা ব্যাপী তাদের যে কার্যক্রম থাকে 3 শিফট মিলিয়ে, অর্থাৎ দিনের প্রথম অংশ, সন্ধ্যা এবং রাতে, সেরকমভাবে কিন্তু এর মধ্যে তাদের একটি রোস্টার তৈরি করা হয়েছে। সেই কার্যক্রম কিন্তু আমরা যতক্ষণ ধরে এই বিজয় সরণির এই সিগন্যাল পয়েন্টে রয়েছি, সেইখানটাতে কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে ট্রাফিকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, একটা ট্রাফিক বক্সে একজন ট্রাফিক ইন্সপেক্টর, তার অধীনে আরও যে সমস্ত ট্রাফিক সার্জেন্ট সহ অন্যান্য যে পুলিশ সদস্যরা কাজ করেন, আমি তাদের প্রায় সবার সঙ্গে কথা বলেছি। একটি বিষয় যে এই মুহূর্তে তাদের একটি অভিব্যক্তি যে যারা গাড়ি এই মুহূর্তে রাস্তায় চালাচ্ছেন বা বিভিন্ন রাজধানীতে যে মানুষের যে চলাচলের যে ব্যাপারটি, সেখানে আসলে নিয়ম মানার প্রবণতা অনেকখানি বেড়েছে, যার কারণে এখন পর্যন্ত ট্রাফিক পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলা কিংবা জরিমানা করার যেই বিধিবিধান প্রয়োগ করা যে ব্যাপারটি, সেই ব্যাপারটি এখনও সেইভাবে করে ট্রাফিক পুলিশ শুরু করেনি। সেটি কিন্তু তাদের কথাবার্তায় বেশ স্পষ্ট। সোহাগ, তাজনুর, ধন্যবাদ আপনাকে বিজয় সরণি থেকে যুক্ত হওয়ার জন্য। 9 দিন পর আবারও শুরু হয়েছে বিভিন্ন রুটে মিল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল। নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। রাজধানীর লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হওয়ায় অনেকটাই স্বস্তি বোধ করছেন যাত্রীরা। অনেকদিন পর ট্রেন চালু হওয়ায় স্টেশনে যাত্রীদের বেশ সমাগম রয়েছে। যাত্রীরা জানান, বাসে চলাচল করতে অনেকের সমস্যা হয়, আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির সাথে চলাচল করতে পারছেন তারা। তবে ট্রেন চলাচল বন্ধের আগে অনলাইনে ক্রয় করা টিকিট মূল্য যাত্রীদের রিফান্ড করা হলেও সে প্রক্রিয়ায়
কিছুটা ভোগান্তি রয়েছে বলেও জানিয়েছেন তারা। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করা হয়। তবে সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। সবসময় ট্রেনে যাতায়াত করতে ভালো লাগে, কারণ ট্রেনের জায়গাটা হচ্ছে মানুষের স্বস্তির জায়গা। না বাসে প্রাইভেট কারে চলাফেরা করতে ট্রেনের দরকার, সেই জন্য আজকে 1 মাস যাবত ঢাকা এসে বসে রয়েছি। তখন আজকে চালু হয়েছে, আজকে বার হয়েছি এসকি ভৈরব যাবো। আমরা যে বন্ধের সময় যে টিকিটগুলো কাটছিলাম ওগুলো রিফান্ড এখনো পুরোপুরিভাবে দিতে পারেনি সবগুলো। বলছে অনলাইনে রিফান্ড দিবে, কিন্তু অনলাইনে যায় দেখা যাচ্ছে অনেক ভোগান্তির আমাদের পোহাতে হচ্ছে। দুর্নীতি অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান ও সচিব আকরামুজ্জামকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিএসসিসির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহীর কক্ষের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। 24 ঘন্টার আলটিমেটাম দেন 2 কর্মকর্তার অপসারণে, অন্যথায় অনির্দিষ্টকালের জন্য মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সকল সেবা বন্ধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রধান প্রকৌশলী ও সচিব ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন। বিভিন্ন প্রকল্পের নামে হরিলুট, অকারণে চাকরিচ্যুত, অবৈধ নিয়োগ, বাণিজ্য সহ সকল অপকর্মে জড়িত ছিল এই সিন্ডিকেট। আমাদের মেয়র কর্তৃক যে নির্যাতন নিপীড়ন, আমরা পরিচ্ছন্ন বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্ন বিভাগ সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে নির্যাতিত। প্রায় 1,500-2,000 কর্মচারীকে সাবেক মেয়র তাপস সাহেব আমাদের এই 64-র 2 ধারায় বিনা নোটিশে, বিনা শোকজে, বিনা ইয়েতে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছেন। আমরা যেন নির্যাতনের শিকার না হই, আমাদের পরিচ্ছন্ন বিভাগের যারা আছেন তারা যেন 30 দিনের বেতন পায়। স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম। প্রায় 1 সপ্তাহ ধরে সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা বুথগুলো সকাল থেকে সচল করা হয়েছে। পুলিশের কর্মবিরতির কারণে বুথে টাকা পাঠানোর থেকে বিরত থাকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। অর্থ সংকটে বন্ধ হয়ে যায় সারা দেশের বেশিরভাগ বুথ। কিছু কিছু এটিএমে টাকা পাওয়া গেলে প্রত্যাশিত পরিমাণ উত্তোলন করতে পারেননি গ্রাহকরা। গতকাল থেকে বুথে টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, গ্রাহকরা এখন স্বস্তিতে প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন। না, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। কাস্টমার আমরা আসছে, আমরা সার্ভিস দিচ্ছি, টাকা পাচ্ছে, সমস্যা নেই। টাকা কাস্টমার ফ্লুয়েন্টলি যেরকম চাচ্ছে সেরকম দিতে পারতেছে। এখন পুরোপুরি সমস্যার সমাধান হয়েছে। তখন এটিএম থেকে আমরা টাকা তুলতে পারিনি, ব্যাংকগুলা সাধারণত বন্ধ ছিল সিকিউরিটির জন্য। এখন আমরা নিয়মিত টাকা তুলতে পারি আর কি। বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ পাবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেবে সরকার। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। এরপর বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্যদের সাথে। এ সময় তিনি প্রকল্পের অর্থ অপচয় বন্ধের নির্দেশনা দেন। বলেন, এক বৃষ্টিতে রাস্তা ধুয়ে শেষ হয়ে যাবে বলে এমন হলে চলবে না। অর্থ উপদেষ্টা বলেন, কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্য আনা নেয়া বিঘ্ন হয়, ফলে বেড়ে যায় দাম। এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে। তিনি জানান, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। উপদেষ্টা জানান, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। অপচয় বন্ধ করা হবে। সমন্বয়হীনতা রোধ করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। এবং বাস্তবায়নটা শুধু ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস না। এমনি সূচিকা যে আপনি টাকা খরচ করলেই ভাববেন যে বাস্তবায়ন হয়েছে, তা তো না। আপনি দেখবেন রিয়েল ফিল্ড আসলে হয়েছে না। রাস্তাটা বিল দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরকে, তার মানে কি হয়ে গেছে? নিশ্চয়ই কন্ট্রাক্টর বিল নিয়েছে, অনেক কিছু উপায় আছে বিল নেওয়া। ওটা আপনারা বন্ধ করবেন, কোয়ালিটিটা দেখবেন। আবার শেখ হাসিনার পদত্যাগের পর প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। চলতি মাসের 3 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,00,000। পরের সপ্তাহে অর্থাৎ 4 থেকে 10 আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা $38,71,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি আগস্ট মাসের 10 দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $48,27,00,000 মার্কিন ডলার। যদিও জুলাই মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়। গড়ে
প্রতিদিনে প্রবাসী আয় এসেছে 4,82,00,000 মার্কিন ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল 6,37,00,000 মার্কিন ডলার। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয় কমতে থাকে। শেখ হাসিনার পতনের পর তা আবারও বাড়তে শুরু করে। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে 191,35,80,000 মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন।